প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা বিভব শক্তি এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক নিয়ে আর একটা মজার ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে কি করব। দেখো এই চিত্রের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো। এখানে একটা বস্তু মনে করো ভূপৃষ্ঠ বা মাটি থেকে একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় এরকম একটা স্থানে অবস্থান করছে। এখন এই অবস্থান থেকে যদি বস্তুটাকে ফেলে দেওয়া হয় তাহলে নিচের দিকে পড়তে থাকবে। কোথায় যে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির কত অংশ হবে বা গতিশক্তি বিভব শক্তির কত অংশ কত গুণ হবে, এগুলো যদি বের করতে চাই তাহলে আমরা এভাবে ধরে নিতে পারি। যেমন ভূমি থেকে আমরা শুরুতেই ধরে নেব এভাবে যে ভূমি থেকে এক্স উচ্চতায় বা নির্দিষ্ট একটা উচ্চতা তুমি ধরে নেবা, যে কোনো একটা চলক তুমি ধরে নেবা যে কোনো একটা স্থানে মনে করো এই অবস্থানে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ তিগুণ বা যত অংশ হোক বা গতিশক্তি বিভব শক্তি যত অংশ হোক সেটা আমরা এখানে বের করব। তাহলে এই অবস্থানে মনে করি ভূপৃষ্ঠ থেকে এক্স মিটার উচ্চতায় এরকম একটা অবস্থানে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির একটা অংশ হবে বা গতিশক্তি বিভব শক্তির একটা অংশ হবে বলার পর তারপরে এই স্থানে বস্তুটির গতিশক্তি এবং বিভব শক্তি বের করব, যা আমরা গত ক্লাসে আলোচনা করছি। আবার এখানে দেখো এই চিত্রের মধ্যে এটা হচ্ছে একটা মনে করো ভূপৃষ্ঠের উপরে বা অবস্থিত একটা দালান বা একটা ছাদ বা উঁচু একটা স্থান, যে স্থানের উপরে একটা বস্তু আছে। মনে করো এটা ভূপৃষ্ঠ বা ভূসমতল বা ভূত্বক, এর উপরে একটা উঁচু স্থান, এটা দালান হতে পারে, পাহাড় পর্বত হতে পারে, যে কোনো একটা উঁচু স্থান হতে পারে। তার উপরে একটা বস্তু অবস্থান করতেছে। মনে করে একটা এখানে স্ট্যান্ড দিয়ে এরকম একটা বাদ দিয়ে এখানে একটা বস্তুকে রাখা হয়েছে। তা রাখা হলে সেই ক্ষেত্রে চিন্তা করো, মনে করো বস্তুটাকে এই ভূপৃষ্ঠ থেকে উপরে তোলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে উপরে তুলে এখানে আনা হয়েছে। এখন অনেকেরই প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে যে আমরা বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকেই বস্তুর নির্দিষ্ট স্থানের উচ্চতা ধরব কিনা। কিন্তু না, এখানে দেখো এখানে একটা অন্যরকম বিষয়। আমরা বস্তুটাকে মনে করো ভূপৃষ্ঠ থেকে উপরে তুলছি, উপরে তুলে এখানে নিয়ে আসছি, কিন্তু যখন একে ফেলে দেওয়া হবে তখন মনে করো বস্তুটি যখন নিচে পড়বে তখন এটা যে দালান ধরি, দালানের ছাদের উপর পড়বে। ছাদের উপর পড়ার পর সে কিন্তু আর নিচের দিকে মুভ করতে পারবে না, তার মানে এখানেই তার স্থির অবস্থান। তাহলে যেখানে যে এসে কোনো স্থান থেকে ফেলে দিলে যেখানে যে এসে একদম স্থির হবে, তারপর আর যেতে পারবে না। আমরা বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সেই স্থান থেকে ওই বস্তুর উচ্চতা ধরব। তার মানে যদি এই বস্তুর উচ্চতা এখানে যদি বস্তুর বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে এই স্থানের উচ্চতা আমরা এই ভূপৃষ্ঠ থেকে যেহেতু তুলছিলাম, এই ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা ধরব। ওকে, কিন্তু যখন ফেলে দেওয়া হবে এখান থেকে, যদি বলা হয় বস্তুটাকে এখান থেকে ফেলে দেওয়া হলে কোথায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে বা অর্ধেক হবে, তাহলে আমরা এখানে দুইভাবে প্রশ্ন ধরতে পারি। একটা হলো আমরা এই দালানের উচ্চতা এখান থেকে এই পর্যন্ত, এটাকে মনে করি ওয়াই, এই উচ্চতাটুকু। আর যেহেতু বিভব শক্তি বস্তুটা পড়বে ছাদের উপর, পড়ার সময় তো ভূপৃষ্ঠের উপর পড়বে না, পড়বে ছাদের উপর, তখন আমরা এই বিষয়টাকে এরকম ধরে নিতে পারি। ধরি বস্তুটিকে ফেলে দিলে ছাদ হতে এক্স মিটার উচ্চতায়, কারণ যেখানে বস্তুটা স্থির হবে পড়ার পর যেখানে যে স্থির হবে আর নিচেই পড়বে না, আর নিচে নামবে না, আমরা বিভব শক্তি নির্ণয়ের ক্ষেত্রে সেই স্থান থেকে বস্তুটার উচ্চতা ধরব। তাহলে আমি ধরব যে দালানের ছাদ থেকে এক্স মিটার উচ্চতায় এরকম একটা স্থানে, মনে করে এটা এই অবস্থানে এসে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির একটা নির্দিষ্ট অংশ হয়ে যাবে। অথবা যেহেতু আমি দালানের উচ্চতাকে এই ওয়াই ধরছি, তাহলে এই ওয়াইয়ের সাথে এই বস্তুর লেভেলের যে উচ্চতাটা এটাকে তো এক্স ধরছি। অথবা আমরা বলবো যে ভূপৃষ্ঠ থেকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা কত হলো, দালানের উচ্চতা ওয়াই আর দালানের ছাদ থেকে বস্তুর উচ্চতা এক্স,
তাহলে মূলত এখান থেকে এইটুকুর উচ্চতা হলো এক্স প্লাস ওয়াই। তাহলে আমি ধরে নেব বস্তুটি যে ভূমি থেকে এক্স প্লাস ওয়াই মিটার উচ্চতায় এরকম এই অবস্থানে বস্তুটির বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ বা অর্ধেক যাই হোক হবে। অথবা শুধু আমরা ছাদ থেকে কত উচ্চতা সেটা ধরব, দুটাই আমরা ধরতে পারি। কিন্তু তার মানে এখানে ছাদটাকে কিন্তু আমি অগ্রাহ্য করছি না, কারণ বস্তু পড়ার সময় ছাদের উপর পড়বে, ছাদের নিচে আর নামবে না। যেখানে যে সে স্থির হবে মূলত আমাদের বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা আমরা সেখান থেকেই ধরব। তাহলে আমরা এইভাবে আমরা উচ্চতা ধরে স্থানে, তাহলে এই স্থানে আমরা যদি ছাদ থেকে ধরি তাহলে এখানে বস্তুটি বিভব শক্তি কত সেটা নির্ণয় করব। আর যেহেতু এখান থেকে ফেলে দেওয়া হয়েছে তাহলে এই স্থান থেকে এই স্থান পর্যন্ত এই পর্যন্ত সে গতিশীল, এই গতিশীল অবস্থার কারণে এখানে তার গতিশক্তি আমরা নির্ণয় করব। এখান থেকে এইটুকু ইকে আর এখান থেকে এই পর্যন্ত আছে ইপি। তাহলে ইউপি নির্ণয় করার ক্ষেত্রে আমরা ছাদ থেকেও ধরতে পারি, ছাদ থেকে ধরলে সেক্ষেত্রে এক্সট্রা হচ্ছে অজানা, আর সেক্ষেত্রে জানান্তের উচ্চতা জানা থাকলে আমাদের এই ভূমি থেকেও এই বস্তুটির এই স্থানে বিভব শক্তি আমরা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে তৈরি করতে পারবো। তাহলে এইভাবে আমরা ধরে নিয়ে বিভব শক্তি গতিশক্তি যে কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। এখন দেখো, যদি কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়, মনে করো ভূমি থেকে বা নির্দিষ্ট স্থান থেকে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলাম, উপরের দিকে ছুঁড়ে মারলে তো সে তো যেহেতু উপরের দিকে ছুরি মারছে, আমরা তো মুক্তিবেগে নিক্ষেপ, আমি নিজে মানুষ কখনো মুক্তিবেগে কোনো বস্তুকে নিক্ষেপ করতে পারে না। মুক্তিবেগটা কি? যে বেগে নিক্ষেপ করলে একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলে যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি আর মাটিতে ফিরে আসে না, অর্থাৎ মহাশূন্যে চলে যায়, পৃথিবীর অভিকর্ষ বলকে অতিক্রম করে চলে যায়, সেটাকে বলা হয় মুক্তিবেগ। তা আমাদের পক্ষে তো মুক্তিবেগে নিক্ষেপ করা সম্ভব না। তা আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা কিছু দূর উপরে উঠে আবার নিচে পড়ে যায়। কেন? কারণ একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর, মনে করি এরকম একটা উচ্চতায় ওঠার পর এখানে যে তার বেগ, কারণ আমরা জানি অভিকর্ষ বলের বিপরীতে যেহেতু আমাদের কোনো বস্তুকে নিক্ষেপ করলে অভিকর্ষ বলের বিপরীতে নিক্ষেপ করতে হচ্ছে, মানে অভিকর্ষ স্তরণ নিচের দিকে কাজ করে, অভিকর্ষ স্তরণের বিপরীত দিকে যেহেতু আমরা বস্তুকে নিক্ষেপ করছি, তাহলে একসময় সে বেগ হারাইতে হারাইতে একসময় যে তার বেগ জিরো হয়ে যাবে, অর্থাৎ এরকম একটা উচ্চতায় যে তার বেগ হবে জিরো। বেগ জিরো হয়ে যাওয়ার কারণে সে আর উপরে উঠতে পারবে না, ওই অবস্থান থেকে সে আবার নিচের দিকে মুভ করবে। তা যদি এরকম প্রশ্ন করা হয় যে কোনো বস্তুকে যদি নিচ থেকে উপরের দিকে ছোড়া হয়, তাহলে কত উচ্চতায় গিয়ে তার গতিশক্তি বিভব শক্তির এত অংশ হবে বা বিভব শক্তি গতিশক্তির এত অংশ হবে, সেই ক্ষেত্রে আমরা একই রকমভাবে ধরে নেব। ধরি নিক্ষেপের পর এক্স মিটার উচ্চতায় যে ভূমি থেকে বা নির্দিষ্ট নিশ্চয়তা থেকে আমি নিক্ষেপ করছি, সেখান থেকে এক্স মিটার উচ্চতায় যে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির এত অংশ হবে। লেখার পর তাহলে একই রকমভাবে যে কাজগুলো আমরা করে আসছি আগের ক্লাসগুলোতে, যে ওই স্থানে যে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তি দুইটাই নির্ণয় করতে হবে। তা আমি যদি এখানে বিভব শক্তিটা নির্ণয় করি, যে বিভব শক্তি নির্ণয় করার ক্ষেত্রে বারবারই আমরা একই কথা বলছি যে সে যেখানে পড়বে, যেখানে সে পড়ে যাবে সেই স্থানটার নিচে সে আর নিচে নামতে পারবে না, এরকম একটা স্থান থেকে আমরা ওই বস্তুর উচ্চতা ধরবো। তাহলে যেহেতু বস্তুটা নিচেই পড়লে পরে এই স্থানে যে সে থেমে যাবে আর নিচে নামবে না, তাহলে আমরা বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতাটা নির্ণয় করব এই স্থান থেকে যে স্থানের উচ্চতা ওই স্থানে। তাহলে আমরা এক্স মিটার উচ্চতা ধরে নিছি। তাহলে এখানে বস্তুটির বিভব শক্তি কত পাওয়া যাবে? এখানে বস্তুটির বিভব শক্তি পাওয়া যাবে এম জি এক্স, ঠিক আছে, কারণ এখন ভূমি থেকে এই পর্যন্ত উচ্চতা এক্স, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি। আর এই স্থানে গতিশক্তি কত হবে? এই স্থানে গতিশক্তি আমাদের একটু বের করতে হবে। গতিশক্তি বের করার ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু আচ্ছা এটা বাদ দিই, বস্তুটিকে উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে, সে তো উপরের দিকে উঠতে থাকবে, এরকম একটা মুহূর্তে যে বিভব শক্তি গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপিত হবে। এখানে গতিশক্তিতে আমরা একই সমীকরণ ব্যবহার করবো, হাফ এম ভি স্কোয়ার। কিন্তু খেয়াল করো, যেহেতু আমাদের উপর থেকে নিচে নামার ক্ষেত্রে বস্তুকে যখন ছেড়ে দেয়া হলো তখন সে অভিকর্ষ বলের প্রভাবে বা পক্ষেই কাজ করে নিচে পড়তেছে, তার মানে অভিকর্ষ ত্বরণের পক্ষে যেহেতু কাজ করছে, সুতরাং এখানে ধনাত্মক অভিকর্ষ ত্বরণ। আর যেহেতু উপরের দিকে ছুঁড়ে মারা হয়েছে,
তার মানে যখন সে মুভমেন্ট হচ্ছে তখন অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে সে উপরের দিকে উঠতেছে। এখন যখন অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজ করে, অভিকর্ষ বলের পক্ষে কাজ করে নিচে নামছিল, তাই ধনাত্মক অভিকর্ষ ত্বরণ। আর এখানে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, উপরের দিকে উঠছে, সুতরাং এটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে হওয়ায় ঋণাত্মক অভিকর্ষ ত্বরণ। ফলে এখানে আমরা যখন ভি এর মানটা বের করব তখন এখানে ইউ স্কোয়ার মাইনাস 2g। এখন খেয়াল করো এই উচ্চতা কিন্তু শক্তির ক্ষেত্রে উচ্চতা এখান থেকে, কারণ এখান থেকে সে মুভমেন্ট হয়েছে, তার গতিশক্তির ক্ষেত্রে এখন উচ্চতা এক্সই হবে। তো এই দুটার মধ্যে পার্থক্য হলো এখানে স্থির অবস্থান থেকে বস্তু নিচের দিকে নামছিল, ফলে এখানে আদিবেগ 0 ছিল গতিশক্তির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে যখন ছুঁড়ে মারা হয়েছে তখন কিন্তু তার আদিবেগ 0 না, কারণ নিক্ষেপের মুহূর্তে যে বেগে নিক্ষেপ করা হয়েছে ওটা তার আদিবেগ। ঠিক আছে, আমরা আদিবেগের মানটা বসাবো, জি এর মানটা আমাদের জানাই আছে, আর এখান থেকে এইটুকুর উচ্চতা এক্স আমরা ধরে নিয়েছি, যার মান বের করতে হবে, বস্তুর ভর জানা থাকবে, ইত্যাদিতে জানা থাকলে একই রকমভাবে সম্পর্ক স্থাপন করে আমরা গতিশক্তি বিভব শক্তির মধ্যে যে কোনো উচ্চতার সম্পর্ক দিয়ে সেই উচ্চতার মান আমরা বের করতে পারবো। এই ছিল আমাদের এই 3টা বিষয়ের বিষয়বস্তু। এখানে গাণিতিক সমস্যাগুলো তোমরা যদি এই থিমটা ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো করতে পারো তাহলে আশা করি উত্তর তোমাদের সঠিক হবে। ধন্যবাদ সবাইকে।